তোমাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করছি, রিক্রুটমেন্ট নোটিশ। এটা তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। দেখো, বাঁকুড়া যে ডিস্ট্রিক্ট জাজ রয়েছে সেখানে একটি রিক্রুটমেন্টের বড় নোটিশ প্রকাশ হয়েছে, যেখানে বিভিন্ন পদে মোট ৯৯ জন কর্মী নিয়োগ হবে। তো আমরা এই ভিডিওটিতে দেখে নেব যে কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন পদে অ্যাপ্লাই করার জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, কোন পদের জন্য বেতন কেমন, আর কবে থেকে কবে অ্যাপ্লাই, এটা সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরোটা শুনবে। আশা করব যে এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, যারা তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যারা তোমরা চাইছো যে এরকম ভালো একটি চাকরি, এবং সেটা হচ্ছে জেলা জাজ কোর্টে চাকরি করতে চাও। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটি ইনফরমেশন তোমাদের জন্য। আর এক্ষেত্রে এটা বলবো যে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দীর্ঘদিন ধরে আমার সাথে আছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন সময় যারা কমেন্ট করো, আর যারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেট যেমন তোমরা পাবে পরবর্তীতে আমার কাছ থেকে, ঠিক তেমনই এটার প্রিপারেশন সংক্রান্ত অন্যান্য আপডেট সেগুলো পাবে। দেখো, ব্যাপারটা হলো যে আজকে 22শে মে আজকে নোটিশটি প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগেই। তো এর যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে 24শে মে থেকে শুরু হবে। 24শে মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এর অ্যাপ্লিকেশন চলবে 24শে জুন পর্যন্ত। তো পুরো 30 দিন, মানে 1 মাস ধরে টাইম দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক লম্বা সময় পাচ্ছ। এখন কারা কারা অ্যাপ্লাই করবে, সারা পশ্চিমবঙ্গে সকলেই অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও আমরা দেখে নেব ধীরে ধীরে। দেখো, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে কলকাতা হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজের যে ওয়েবসাইট সেটা দুটোই ব্লু কালারে দেওয়া রয়েছে। এখানে আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সঙ্গে আরেকটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, দুটো ওয়েবসাইটেই হচ্ছে কাজ হবে, অ্যাকচুয়ালি রিডিরেক্ট হবে ওয়েবসাইটগুলো। এবার হচ্ছে আমরা যে বিষয়টা রয়েছে, কোন পোস্ট বা কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই বিষয়টাতে আসি। দেখো, তোমাদের সামনে তুলে ধরেছি আপার ডিভিশন ক্লার্ক, 9টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর 3টে, ইসি ইউআর ইসি যেটা এক্সেম্পটেড ক্যাটাগরি একটি, এসসি একটি ভ্যাকেন্সি, এসসি ইসি একটি, এসটি একটি ভ্যাকেন্সি, ওবিসি এ একটি ভ্যাকেন্সি, ওবিসি বি একটি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা বড় রায় বেরিয়েছে আজকে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। লোয়ার ডিভিশন ক্লার্ক, তো আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি অ্যান্ড দেন এলডিসি। এলডিসিতে রয়েছে 39 ভ্যাকেন্সি, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 12টা, ইউআর ইসি ক্যাটাগরিতে 6টি, ইউআর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এমএসপি একটি ভ্যাকেন্সি, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি যেটা, সেটা 2 ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও এসসি 2টো ভ্যাকেন্সি, এভাবেই যদি দেখা যায় এসটিতে 2টো ভ্যাকেন্সি, ওবিসি এ 3টে ভ্যাকেন্সি, আর ওবিসি বিতে হচ্ছে 2টো ভ্যাকেন্সি, ওবিসি বি ইসিতেও একটি ভ্যাকেন্সি। এছাড়া দেখো, সিল বেলিফ বলে যে পদটি রয়েছে, এটা খুব সম্ভবত গ্রুপ ডি একটি পোস্ট হয়। এখানে রয়েছে 3টে ভ্যাকেন্সি, ইউআরের জন্য একটি, ইউআর ইসি 1 এবং এসসি 1। আর তারপর হচ্ছে কি প্রসেস সার্ভার, এটা টেকনিক্যাল, প্রসেস সার্ভারটা টেকনিক্যাল খুব সম্ভবত, যতটুকু আমার জানা আছে। আমরা একটু পরে ভিডিওটা আলোচনা করলেই, নোটিফিকেশনটা আলোচনা করলেই দেখতে পারবো শিক্ষাগত যোগ্যতাটা যখন আমরা দেখবো। তো প্রসেস সার্ভারে 9টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 3টে ভ্যাকেন্সি, ইউআর ইসি একটি ভ্যাকেন্সি, ইউআর পিডব্লিউডি হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে একটি, এসসি ভ্যাকেন্সি একটি, এসটি ভ্যাকেন্সি একটি, ওবিসি এ ভ্যাকেন্সি একটি, ওবিসি এ ইসি ভ্যাকেন্সি একটি। তারপরে দেখো, নাইট গার্ড, পিওন, ফরাস, এটা গ্রুপ ডি। এটা মেনশন করেই দেওয়া রয়েছে। এখানে রয়েছে ভ্যাকেন্সি রয়েছে 39। তো হিউজ ভ্যাকেন্সি বলতে গেলে, একটা জজ কোর্টে টোটাল 99 ভ্যাকেন্সি, যেটা কিন্তু একটা বড় সংখ্যা একটা জেলার জজ কোর্টে। আর এই বিষয়ে উল্লেখ করি যে এর আগেও পশ্চিমবঙ্গের সমস্ত জজ কোর্টগুলোতে নিয়োগ হয়েছিল। তো তোমরা এটা ধরে নিতেই পারো যে এই নিয়োগ হতে শুরু করেছে, তো ধীরে ধীরে অন্যান্য জেলার জজ কোর্টগুলোতেও নিয়োগ হবে। তো এই যে পোস্টগুলো রয়েছে, পিও, নাইট গার্ড, ফরাস, এগুলো সবগুলো গ্রুপ ডি ভ্যাকেন্সি, এবং টোটাল ভ্যাকেন্সি 39, ইউআর ভ্যাকেন্সি 11টি, ইউআর ইসি ভ্যাকেন্সি 6টি,
তারপরে ইউআর এক্স সার্ভিসম্যান দুটো, ইউআর এমএসপি হচ্ছে একটি, ইউআর পিডব্লিউডি ভ্যাকেন্সি আছে দুটি, এসসি 6টি, এসসি এসসি দুটি, এসসি ভ্যাকেন্সি রয়েছে, এসটি একটি, আর তারপরে ওবিসি এ মেইন যেটা ফ্রেশার সেটা দুটো, ওবিসি বি হচ্ছে একটি ভ্যাকেন্সি। তো এই হলো টোটাল 99 ভ্যাকেন্সি। আমি এরকম তুলে ধরছি, তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই গেল ভ্যাকেন্সিগুলো। এবার বাকি বিষয়গুলো দেখে নাও। এখানে বেতন দেওয়া রয়েছে, যাই হোক বেতনটা যথেষ্ট ভালো একটি বেতন, যেটা হচ্ছে এই আপার ডিভিশন যে ক্লার্ক এর যে বেতনটা দেখো 28,900 টাকা বেসিক। তো এখানে বেতনটা শুরু হবেই মোটামুটি ধরে রাখো তোমরা 34-25 হাজার টাকা থেকে বেতন শুরু হবে। তারপরে এলডিসির বেতনটা 22,700 টাকা হচ্ছে বেসিক, এর সঙ্গে ডিএইচআর এমএ আছে, সেখানে নিয়ে মোটামুটি 26-27 টাকার মতো এই বেতনটা শুরু হয়। সিল বেলিফ এটাও পে লিভ, এটাও যেহেতু সিল বেলিফ যেহেতু পে লেভেল 6, তাহলে এটাও ক্লারিক্যাল ক্যাডার, পে লেভেল 6 হলে ক্লারিক্যাল ক্যাডার হয়, ওখান থেকে শুরু হয়। তো এটাতেও কিন্তু বেতনটা এলডিসির মতো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মতো বা লোয়ার ডিভিশন ক্লার্কের মতোই। প্রসেস সার্ভার দেখো এটা পে লেভেল 5, তো এটা হচ্ছে গ্রুপ ডি মোস্ট প্রবাবলি। অ্যান্ড দেন গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড ফরাস পে লেভেল 1 থেকে শুরু হচ্ছে। তো এই বেতনটাও খারাপ নয়, এটাও কিন্তু মোটামুটি 19,500-600 টাকা থেকে শুরু হয়ে বেতনটা শুরু হবে, এবং তোমরা জানো টাইম টু টাইম এগুলো বাড়তে থাকে। এবার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট যে কারা কোথায় অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, আর বয়স বা অন্যান্য বিষয়গুলো কী রয়েছে। দেখো নট লেস দেন 18 ইয়ার্স, তো 18 বছরের কম হলে চলবে না, আবার কি বলা হয়েছে 40 বছরের বেশি হলে চলবে না, এবং সেই ডেটটা ক্যালকুলেট হবে 1/1/2024 তারিখের হিসেবে। ঠিক আছে, এই গেল বয়স। তোমরা জানো এসসি এসটি ওবিসিদের ছাড় থাকে, হ্যাঁ সেটা 3 বছর 5 বছরের ছাড় থাকে, আর হচ্ছে কি 3 বছরের ছাড় রয়েছে এখানে এসসি এসটি, আর ওবিসি এ বি এটা হচ্ছে 3 ইয়ার্স রয়েছে, দেখো 3 লেখা আছে, 3 ইয়ার্স ইন কেস অফ ওবিসি বি এ বি, আর এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স, এখানে আমি মিস করে গিয়েছিলাম, এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স। আর পিডব্লিউডি পার্সোনাল ডিসেবিলিটি ওইটাও 5 ইয়ার্স রয়েছে, 45 বছর পর্যন্ত। এবার কোয়ালিফিকেশনটা আসে যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যদি বলে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইউডিসি must be a graduate from a recognized university and having a proficiency in use computer, and must possess at least a certificate in computer training from recognized institute and a satisfactory speed in computer operation। তো যারা এলডিসি ইউডিসি পদের জন্য, আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের যেটা খুব দরকারি সেটা হলো যে গ্রাজুয়েট হতে হবে, মিনিমাম গ্রাজুয়েট, বিএ বিএসসি বিকম, আর সাথে হচ্ছে কি কমপক্ষে একটি সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের উপরে, এবং সেটাও হচ্ছে কি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ভালো বা একটা স্যাটিসফ্যাক্টরি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এই স্পিডটার উপরেই তো অনেক কিছু নির্ভর করবে, নাহলে তো টাইপিং টেস্টের সময় তোমরা বাদ পড়ে যাবে, তোমরা জানোই। তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে কি বলা হয়েছে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিল বিলিফ এই দুটো যেহেতু এলডিসি ক্যাটাগরির, তো এখানে মাধ্যমিক পাস হলেই হবে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। হ্যাঁ, আর বলছে কি অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার, তো কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর কি বলা হয়েছে দেখো এ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন, তো কম্পিউটার জানা না থাকলে এইগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ইউডিসি এলডিসিতে, সার্টিফিকেটটা কিন্তু মাস্ট। এবার দেখো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8। হ্যাঁ, আর হচ্ছে কি ব্যাস ক্লাস 8 পাস থাকলেই হবে, পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করলেই হলো। এবার হচ্ছে কি মোড অফ এক্সামিনেশন কীভাবে পরীক্ষা হবে এটা দেখাটা ভীষণ দরকারি। ফেজ 1 100 নম্বরের পরীক্ষা হবে, দেয়ার উইল বি 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, তো 50টি এমসিকিউ কোশ্চেন থাকবে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর এর প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকবে। তো কি থাকলো দেখো ইংলিশ থাকলো, ইংলিশ গ্রামার থাকলো, বা যেটা আনসিন টাইপের থাকে সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হয়, কোর্টের পরীক্ষাগুলোতে এরকমই হয়। জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তো যার কোনো সীমানা নেই, যা চোখ খুলে যা দেখবে সবটাই জেনারেল নলেজ। লজিক্যাল রিজনিং থাকবে, তো রিজনিং ভীষণ ভালো একটা জিনিস। এছাড়া হচ্ছে কি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে,
আর হচ্ছে কি 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর রং আনসার। তো হচ্ছে কি নেগেটিভ নাম্বার থাকবে, একটা ভুল করলে 1 নাম্বার করে ডিডাকশন হবে মেন স্কোর থেকে। ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 60 মিনিট, 60 মিনিটের পরীক্ষা নেওয়া হবে। 50টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে কোশ্চেন, নেগেটিভ মার্কিং হচ্ছে 1 করে। এবার একটা কথা বলা হয়েছে, সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি শর্ট লিস্টেড ফর ফেজ 2 এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট ইন রেশিও অফ 1:5। তো 5 গুণ প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ পাস করানো হবে লিখিত পরীক্ষায় ইন্টারভিউতে ডাকার জন্য, ঠিক আছে। আচ্ছা, ফেজ 2 এক্সামিনেশন অ্যান্ড হচ্ছে কি পার্সোনাল টেস্টের জন্য। আচ্ছা, এবার বলা হয়েছে কি অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন পেপার 1। তো পেপার 1-এর যে বেশি পারফরমেন্স হবে সেটার উপরে বেস করেই হবে। তো কাট অফ টাটঅফের ব্যাপারগুলো নিশ্চয়ই তোমাদের বলা দরকার নেই, তোমরা সেগুলো জানো, এখন সকলেই জানি আমরা। ফেজ 2-তে কি বলা হয়েছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি হবে, ওয়ার্ক ম্যানেজমেন্ট, রাইটিং স্কিল। তো ফেজ 2টা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে। তো যাদের নলেজ নেই, অ্যাকচুয়াল নলেজ নেই, যারা শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে ভরসা করে মানে চাকরির পরীক্ষা দেবে ভেবেছিলে, তাদের জন্য এই চাকরিটা কিন্তু একটু চাপের আছে। ক্যান্ডিডেট হ্যাজ টু আনসার ইন ইংলিশ অন সাম কোয়েশ্চেন রিলেটিং প্রিপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসি রাইটিং এটসেট্রা। তো এই ধরনের বিষয়গুলো থাকবে, রাইটিং একদম ইংলিশে। আর হচ্ছে কি ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 2 আওয়ার, 2 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। আফটার টাইপিং the answer candidate has to put signature in the printout of answer sheet. আচ্ছা, after typing the answer candidate has to put signature on the printout of the answer sheet. তো এটা হচ্ছে কম্পিউটারে হবে, 2 ঘন্টা। তো এখানে একসাথে কম্পিউটার টেস্টটাও হয়ে গেল। ফেজ 3-তে দেখো কি বলা হয়েছে, পার্সোনাল টেস্ট হবে 40 নম্বরের। শর্টলিস্টেড ক্যান্ডিডেট অফ ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনাল টেস্ট। তো যারা ফেজ 2-তে কোয়ালিফাই করবে শর্টলিস্ট হবে, এবং তোমরা জানো একটা নির্দিষ্ট একটা রেশিও থাকে, সেই রেশিওতে ইন্টারভিউতে ডাকা হবে। অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যাজ পার গ্রাজুয়েট লেভেল। তো পরীক্ষার লেভেল যে স্ট্যান্ডার্ড সেটা গ্রাজুয়েট লেভেলের হবে, এবং ফেজ 1, ফেজ 2, ফেজ 3 মিলে সমস্ত স্কোর একসাথে করে তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এই গেল হচ্ছে ইউডিসি। হ্যাঁ, এবার দেখো এলডিসির ক্ষেত্রে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটেন এক্সাম। তো 100 নম্বরের পরীক্ষা, 50টা এমসিকিউ, ওই একই ধরনের ভাবেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে এলডিসির ক্ষেত্রে পার্ট 1 পাস করার পরে 20 নম্বরের পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে, 1:5 রেশিওতে ডাকা হবে বা পাস করানো হবে। আর তারপরে হচ্ছে কি দ্য স্ট্যান্ডার্ড এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো মাধ্যমিক লেভেলের, পশ্চিমবঙ্গ বোর্ডের লেভেলেই কোশ্চেন হবে। এবার প্রসেস সার্ভার গ্রুপ ডি দেখো এখানে কি বলা হয়েছে, এখানেও হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, 50টি কোশ্চেন থাকবে, এবং হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে, নেগেটিভ মার্কিং থাকবে 1 নম্বর, এবং হচ্ছে কি দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন 60 মিনিট, 60 মিনিটের পরীক্ষা হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট। তো বলা হয়েছে 1:5 রেশিওতে ডাকা হবে, 20 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। এবং এই যে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এই পোস্টের জন্য যে পরীক্ষা সেটা হবে বলা হয়েছে ক্লাস 8 লেভেলের। এবার এখানে পরীক্ষার ফিস দেখে নাও অ্যাট এ গ্ল্যান্স। আপার ডিভিশন ক্লার্ক যদি ইউআর অ্যান্ড আদার এক্সক্লুডিং এসসি এন্ড এসটি, তো ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে ফিস হচ্ছে 500 টাকা, আর এসসি এসটিতে ফিস 300 টাকা। আর হচ্ছে কি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ফিস হচ্ছে 300 টাকা ইউআরদের এবং ওবিসিদের জন্য, আর এসসি এসটি দের জন্য ফিস হচ্ছে 200 টাকা। সিল ভ্যালিভ 300 টাকা, আর হচ্ছে এসসি এসটির জন্য 200 টাকা। প্রসেস সার্ভার ফিস হচ্ছে 200 টাকা ইউআরদের জন্য, ওবিসিদের জন্য, আর এসসি এসটির জন্য হচ্ছে 150 টাকা। গ্রুপ ডি হচ্ছে 200 টাকা ইউআর এবং ওবিসিদের জন্য, এবং এসসি এসটির জন্য 150 টাকা। এই হচ্ছে ফিস। এবার দেখো কিভাবে অ্যাপ্লিকেশন হবে। অনলাইন বলা হয়েছে 8 নম্বরে, অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন উইল বি রিসিভড ইন অনলাইন মোড অনলি। তো শুধুমাত্র অনলাইনে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস আর টু বি পেইড ইউজিং
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর ইন্টারনেট ব্যাঙ্কিং অর ই চালান, 4 রকমভাবে টাকা দেওয়া যেতে পারে, যে কোনো একটা পদ্ধতিতে টাকা দেওয়া যেতে পারে। এনি আদার মোড অফ পেমেন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো ডিরেক্ট ক্যাশ পে করা যাবে না, ই চালান দেওয়া যেতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে দেওয়া যেতে পারে ফিস। এখন বলা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, দ্য ক্যান্ডিডেচার অফ এন অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি ক্যান্সেলড উইদাউট এনি ফার্দার নোটিশ ইফ সি। তো একজন ক্যান্ডিডেট একটি পদে অ্যাপ্লাই করতে পারবে, একাধিক পদে অ্যাপ্লাই করলে তার সমস্ত অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ড কবে কোথা থেকে পাবে, কন্টেনিং দ্য ভেন্যু, ডেট, টাইম। এগুলো হচ্ছে কি পরীক্ষার 2 সপ্তাহ আগে এই অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করতে পারবে। হল টিকিট এগুলো তো পরে অসুবিধা হবে না আশা করি, এই মুহূর্তে অ্যাপ্লাইটা করতে হবে। আচ্ছা, তো কোনো রকম ফলস ইনফরমেশন দেওয়া যাবে না, সেটা বলা হয়েছে 11 নম্বরে। ইনকারেক্ট বা ফলস উইল বি ডিসকোয়ালিফাইড। 12 নম্বরে বলেছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি রিজার্ভ দ্য রাইট টু। যাই হোক, এগুলো কিছু ইম্পর্টেন্ট এবং বিষয় বলা আছে, এগুলোর দরকার নেই এই মুহূর্তে আমাদের। এবার দেখো এখানে বলা হয়েছে কিভাবে অ্যাপ্লাইটা করবে। তো ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে, হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন বিফোর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো এই যে ওয়েবসাইট রয়েছে না, এই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে। বাঁকুড়া কোড রিক্রুটমেন্ট 2024@gmail.com। এখানে বলছে ইমেল করতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে দেখো, সরি এটা ইমেল আইডিটা দেওয়া রয়েছে। আর ফার্দার ইনফরমেশন অ্যান্ড আপডেট অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু চেক অফিসিয়াল ওয়েবসাইট। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, bankura.dcodes.gov.in এই ওয়েবসাইট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতের যে কোনো রাজ্যের ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে অন্য রাজ্যের ক্যান্ডিডেট হলে তারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে। তারা SC, ST, OBC যাই হোক না কেন, তারা জেনারেল হিসেবে ট্রিট হবে। তো এই ছিল কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো দেখে নিতে পারো। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আগে ভিডিওটা দেখে পরে কমেন্ট করবে। এখানে হচ্ছে আমি তোমাদের কমেন্ট করলে জানিয়ে দেবো সবটাই। এখানে ফটো বা অন্যান্য বিষয়গুলো বলা রয়েছে, যেগুলো আমরা অ্যাপ্লাই করার সময় প্রয়োজন হবে, সেগুলো নিয়ে আলোচনা করলাম না, ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে, লম্বা ভিডিও হয়ে গেল। এখানে সমস্ত বিষয়গুলো বলা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কোনো রকম অসুবিধা হলে, আমি চেষ্টা করবো হেল্প করার। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে, শুনলে, জানলে। পরীক্ষা যদি দিতে হয়, কোর্টের পরীক্ষা আমিও 2011-12 সালে দিয়েছিলাম, সরি 9, 10, 11-12 সালে দিয়েছিলাম। তো টাফ এক্সাম হয়, কম্পিটিশন ভীষণ টাফ থাকে। আমি 3rd স্টেজে গিয়ে বাদ পড়েছিলাম পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে। তো জলপাইগুড়ি জেলাতে ভ্যাকেন্সি কম ছিল তখন। তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। মোদ্দা কথা হচ্ছে যদি সাকসেস পেতে হয় তাহলে সেই হিসেবে পড়াশোনা করতে হবে। আর একটা কথা মনে রেখো, এটা কোর্টের এক্সাম, তো কতটা স্ট্রিক্টলি এই এক্সামটা নেওয়া হবে সেটা আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। সকলকে ধন্যবাদ, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলে সফল হও, সুস্থ থাকো।